আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। আগের দিন পর্যন্ত যা হয়েছিল তারপর থেকে শুরু করব। আমরা আলোর প্রতিসরণটা আজকে দেখব। আচ্ছা, প্রথমে প্রতিসরণ সম্পর্কে বলতে গিয়ে আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আলোকরশ্মি যখন মাধ্যম পরিবর্তন করে, অর্থাৎ একটা মাধ্যম থেকে যখন সে অন্য মাধ্যমে প্রবেশ করে। ধরা যাক আমার এই লাইনের উপরে একটা মাধ্যম, এটা মনে করি অপেক্ষাকৃত লঘু মাধ্যম, আর নিচেরটা অপেক্ষাকৃত ঘন মাধ্যম। তা আলোকরশ্মিটা যখন লঘু মাধ্যম থেকে এসে ঘন মাধ্যমে এসে আপতিত হয়, ঘন মাধ্যমে মানে দুটো মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়, তখন দেখা যায় যে আলোকরশ্মি তার গতিপথটাকে চেঞ্জ করে। অর্থাৎ আলো তো আমরা জানি নর্মালি সরলরেখায় যাওয়ার কথা, কিন্তু ও সরলরেখায় যায় না। সরলরেখায় না গিয়ে ও তার পথ পরিবর্তন করে। এই পথ পরিবর্তনটা নির্ভর করে আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপরে। ধরা যাক এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে আলোকরশ্মি দেখা যায় যে অভিলম্বের দিকে সরে আসে। আর যদি উল্টো জিনিসটা হয়, অর্থাৎ আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে যে আপতিত আলোকরশ্মি এলো সেটা এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। তা আমার এই যে ছবি দুটো আমি আঁকলাম, এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি আসছে, অ্যারোটা বুঝিয়ে দিচ্ছে। আর এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। এখানে অভিলম্বের সঙ্গে এই যে কোণটা তৈরি হয়, এটাকে আমরা আপাতত আই দিয়ে ডিনোট করব। এটাকে আমরা বলি আপতন কোণ। এটাও এক্ষেত্রে আপতন কোণ। আর এই কোণটাকে আমরা আর দিয়ে বলবো, এটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। আচ্ছা, যখন এক্ষেত্রে হয়, তুমি দুটো ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, দুটো পাশাপাশি আমি ওই জন্য আঁকলাম, যে এই যে আপতন কোণ, এই আপতন কোণ আর এই যে প্রতিসরণ কোণ, লক্ষ্য করো যখন লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে আলোকরশ্মি, তখন কিন্তু প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকে অনেক কম হয়। আর ঠিক তেমনি যখন ঘন থেকে লঘু মাধ্যমে যায়, তখন প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকে বেশি হয়। তাই পথ পরিবর্তনটা হয় কেন? এই পথ পরিবর্তনটা হয় অ্যাকচুয়ালি আলোকরশ্মির যে মাধ্যমে যায় সেই মাধ্যমে তার গতিবেগের পরিবর্তনের জন্য। তাহলে এই যে প্রতিসরণের ঘটনা মেনলি ঘটে, সেটা অ্যাকচুয়ালি আলোকরশ্মির গতিপথের পরিবর্তনের, মানে আলোকরশ্মির গতিবেগের পরিবর্তনের জন্য। সরি, আমি বোধহয় গতিপথ বললাম এর আগে। আলোকরশ্মির গতিবেগের পরিবর্তনের জন্য তার পথটা পরিবর্তিত হয়। এবার এসো, এই যে প্রতিসরণের ঘটনা, এই প্রতিসরণের ঘটনার দুখানা সূত্র আমাদের জানতে হয়। যেমন আমরা অনেক ক্ষেত্রেই দুটো সূত্র পড়ি, এখানেও সেই একই রকম। আপতিত রশ্মি, আপতিত রশ্মি কমা প্রতিসৃত রশ্মি, রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব
একই সমতলে থাকবে। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা নর্মালি প্রথম সূত্রটা মানে প্রতিফলনের সূত্রের মতনই। দ্বিতীয় সূত্রটা একটু আলাদা। দ্বিতীয় সূত্রে বলি আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এবং এর মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ এটাকে আমি যেমন একটু যদি আমি নর্মালি বিচার করি তাহলে আমি লিখবো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে আমরা আপাতত মিউ দিয়ে চিহ্নিত করব। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এই সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। তাহলে এই দ্বিতীয় সূত্রটাকে আমরা একটা নাম দিয়ে থাকি, এটাকে বলি স্নেলের সূত্র। আচ্ছা, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটার একটা নাম আছে। আচ্ছা, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, এবার আমরা নোট করব এই ধ্রুবক মিউকে বলা হয় মাধ্যমের, আচ্ছা ওটা না বলে এরকম বলাই ভালো যে এক মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই মিউকে আমরা একটা নতুন নাম দিলাম, সেটার নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক এটা এক মাধ্যম সাপেক্ষে, এটা অবশ্যই মাধ্যমের উপর ডিপেন্ড করে। আমি বারবার বলছি যে একটা মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা। আমার যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন এই মিউটা কিন্তু একটু লক্ষ্য করে বুঝে নাও, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন এই মিউটা ঘন মাধ্যমেরই প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর যখন আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যাচ্ছে তখন এই মিউটা ঘন মাধ্যম সাপেক্ষে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক। ব্যাপারটা ক্লিয়ার? দুটো পার্থক্য বোঝা গেল? এই মিউটাকে আমি কখন কার সাপেক্ষে প্রতিসরাঙ্ক বলছি, মিউটা নিয়ে আমি আর ডিটেলসে আলোচনা করছি এরপরে। তবু বলে দিলাম যে যখন লঘু থেকে ঘনতে যাচ্ছে, আলোকরশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখানে একটু ফ্যাক্টর, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে।
ধরো প্রথম মাধ্যম, আমি ধরছি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে, তাহলে মিউটা হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। মিউ অ্যাকচুয়ালি এখানে কার প্রতিসরাঙ্ক? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? প্রথম মাধ্যম সাপেক্ষে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হয়েছে তো? একটু বলো, নাহলে না বললে মুশকিল। হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা চলো, তাহলে মিউকে বলা হয় এক মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবং প্রতিসরাঙ্কের এখানে দুটো ভাগ আমরা শিখব। প্রতিসরাঙ্ক দুটো ভাগ আমরা শিখব। প্রথম হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। নাম্বার টু হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। চলো এবার প্রথমে এক এক করে আমরা জানি যে পরম প্রতিসরাঙ্কটা কি হবে আর আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি হবে। এটা তোলা হয়েছে? এটা তোলা হলে মুছে দেবো। চলো, কেউ কিছু বলছে না যখন তুলেই দিই আমি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো এবার আমি একটা কথা বলি যে আমরা যখন এখানে এই পরম প্রতিসরাঙ্ক নিয়ে যখন আলোচনা করব, পরম প্রতিসরাঙ্কের প্রথমে আমরা পরম প্রতিসরাঙ্ক লিখব। এক নম্বর, পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক অ্যাকচুয়ালি ধরো দুটো মাধ্যম, ওপরে লঘু মাধ্যম, নিচে ঘন মাধ্যম। আর লঘু মাধ্যমটা অবশ্যই আমরা ধরে নেব বায়ু বা শূন্য মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যমটা ঘন মাধ্যমটা, এটা যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম। তাহলে বায়ু বা শূন্য মাধ্যম থেকে কোনো আলোকরশ্মি এলো, যেহেতু লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাই অবিলম্বের দিকে সরে এলো। এই অ্যাঙ্গেলটা আই ধরলাম, এই অ্যাঙ্গেলটা আর ধরলাম। তাহলে এখানে পরম প্রতিসরাঙ্কের যেহেতু আমরা ডেফিনিশন বলছে যে মিউ ইকুয়াল টু, দেখো উপরে কোন মাধ্যম আছে না বায়ু বা শূন্য মাধ্যম আছে, তাহলে উপরে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। এই ওই মাধ্যম বলতে কোনটা? ওই মাধ্যমে আলোর গতিবেগ। এই ওই মাধ্যম বলতে যে মাধ্যমে আলো প্রবেশ করছে, শূন্য মাধ্যম থেকে যে মাধ্যমে আলো প্রবেশ করছে, এই ওই মাধ্যম বলতে, ওই মাধ্যম বলতে কোনটা না, যে মাধ্যমে, যে মাধ্যমে আলো প্রবেশ করছে। হলো? তাহলে মিউ ইকুয়াল টু, এখানে হচ্ছে মনে করা যাক মিউ ইকুয়াল টু
শূন্য মাধ্যম আলোর বেগ তো আমরা সি দিয়ে ডিনোট করি, সি বাই ওই মাধ্যম আলোর বেগ ধরো ভি, মিউ ইকুয়াল টু সি বাই ভি। এটা আমার পরম প্রতিসরাঙ্কের ডেফিনেশন। একটু পরম প্রতিসরাঙ্কটা কিভাবে করলাম বুঝে দেখে নেবে। এটা হচ্ছে উপরে কি নিয়েছি আমি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই নিচে নিয়েছি ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে অ্যাকচুয়ালি পরম প্রতিসরাঙ্ক আলোক রশ্মি আসছে কোথা থেকে না, পরম প্রতিসরাঙ্ক ক্যালকুলেট করার সময় আলোক রশ্মি আসছে শূন্য মাধ্যম থেকে আর প্রবেশ করছে কোথায়, অন্য যে কোনো ঘনমাধ্যম। চলো 2 নম্বরটা দেখি, সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণ। আপেক্ষিক প্রতিসরণ আপেক্ষিক প্রতিসরাঙ্কেই মনে করা যাক ওপরে যে কোনো একটা লঘু মাধ্যম আছে আর নিচে যে কোনো একটা ঘন মাধ্যম আছে। আমি সুবিধার জন্য উপরের মাধ্যমটাকে মাধ্যম এ ধরলাম আর নিচের মাধ্যমটাকে মাধ্যম বি ধরলাম। এখানে আমি অভিলম্বটা টেনে দিলাম আগে, যেহেতু লঘু থেকে ঘনতে আসছে তাহলে অবিলম্বের দিকে চলে আসবে, অবিলম্বের দিকে। এখানে আমার আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। তাহলে আমার এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞা হবে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে একটা মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরণ। তা আমি এখানে যখন আগেরটায় দেখেছি শূন্য মাধ্যম, ওপরে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যম মানে যে মাধ্যমে আলো প্রবেশ করছে। এখানে দেখো তাহলে উপরের মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে আমার এখানে হওয়া উচিত এ মাধ্যমে আলোর গতিবেগ এ মাধ্যমে আলোর গতিবেগ বাই বি মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এ মাধ্যমে আলোর গতিবেগকে আমি লিখছি ভি এ, বি মাধ্যমে আলোর গতিবেগকে আমি লিখছি ভি বি। তাহলে এই মিউটাকে আমি একটু অন্যভাবে লিখব। এই মিউটাকে আমি কিভাবে লিখবো জানো, এই বাঁ দিকে নিচের দিকে একটা ছোট্ট করে, এদিকে নিচের দিকে একটা ছোট্ট করে বি দেবো। তাহলে এটাকে বলবো কিরকম ভাবে, এ মিউ বি। তাহলে এ মিউ বি হলো এ মাধ্যমে আলোর গতিবেগ বাই বি মাধ্যমে আলোর গতিবেগ। এই যে জিনিসটা আমরা করলাম এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণ। হয়েছে সবার? একটুখানি স্যার। আচ্ছা, হয়ে গেছে স্যার। চলো
এবার আসবো আর একটা জিনিস একটু বলে দিই এখানে। এই যে আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, ধরো এই মাধ্যম, 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে প্রবেশ করছে। তা 1 নম্বর মাধ্যম থেকে যখন আলোক রশ্মি 2 নম্বর মাধ্যমে প্রবেশ করছে, আমি ছবি দেখে আমরা আইডেন্টিফাই করতে নিশ্চয়ই পারবো যে কোন মাধ্যমটা লঘু, কোন মাধ্যমটা ঘন। ওপরের মাধ্যম কি লঘু মাধ্যম, না নিচের মাধ্যম লঘু মাধ্যম? নিচেরটা লঘু। নিচেরটা লঘু মাধ্যম। তাহলে নিচেরটা লঘু মাধ্যম, ওপরটা ঘন মাধ্যম হয়ে গেল। নিচেরটা লঘু লিখলাম, ওপরটা ঘন লিখলাম। তা এই যে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, এর ফলে আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এতে আলোক রশ্মির কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। একটু ভালো করে নোট রাখবে যে আলোক রশ্মি যখন যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন হয়। গতিবেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্ক একই থাকে। একই থাকে। তাহলে আমি একটা জিনিস, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, এই ছবিটা অনুযায়ী আমি ধরে নিই যে 1 নম্বর মাধ্যমে, মনে করি 1 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ ইকুয়াল টু v1, 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ v2। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কের নিয়ম অনুযায়ী আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, একটু বলে দাও, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? ঘন থেকে লঘুতে। হ্যাঁ, একটু নাম্বার দিয়ে বলো। 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে। 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে। তাহলে মিউ এর বাঁ দিকে কত নম্বর, ডান দিকে কত নম্বর হবে? মিউ এর বাঁ দিকে হবে 1 নম্বর, ডান দিকে হবে 2 নম্বর। তাহলে মিউ এর তুমি বাঁ দিকে কি নম্বর লিখছো, ডান দিকে কি নম্বর লিখছো, একটু খেয়াল করি, একটু নিচের দিক করে লিখবে, জানো, পাশে পাশে লিখে দিও না, জানো, এটা কিন্তু সাফিক্সে আছে। তাহলে মিউ এর বাঁ দিকে 1, ডান দিকে 2, তাহলে 1 মিউ 2। 1 মিউ 2 মানে হিসেব অনুযায়ী 1 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে আমি বলতে পারি 1 মিউ 2 মানে 1 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ যেহেতু লিখলাম, আবার গতিবেগের সঙ্গে
গতিবেগের সঙ্গে আমার কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক অনেক দিন ধরে আমরা জানি, ভি সমান এন ল্যামডা। তাহলে এই গতিবেগ মানে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, এই গতিবেগ মানে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। দেখো ভালো করে দেখো, আমি কিন্তু এনটা পাল্টাইনি। কেন এলটা পাল্টাইনি? কারণ দুটো মাধ্যমে কিন্তু কম্পাঙ্ক একই আছে। তাহলে আলোক রশ্মির 1 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ এত, 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ v2, আর আলোর কম্পাঙ্ক c ধরে নিলাম, আলোর কম্পাঙ্ক n ধরে নিলাম, সরি, আলোর কম্পাঙ্ক সমান n ধরে নিলাম। তাহলে আমার এখানে n কেটে গেল। তাহলে 1μ2 মানে হচ্ছে λ1/λ, 1μ2 মানে হচ্ছে λ1/λ। একটু এটা আমাকে খেয়াল রাখতে হবে। 1μ2 মানে λ1/λ। হয়েছে? বলে বলবে মুছবো তাড়াতাড়ি। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা চলো, এবারে আমরা পরের জিনিসটায় আসি। তাহলে আমরা কি কি শিখছি প্রতিসরণ থেকে, একটু খেয়াল থাকে যেন। আচ্ছা এবারে আমি আসবো, আমরা পরম প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্ক শিখলাম। এবার একটু দেখব যে এই যে আমরা দু ধরনের প্রতিসরাঙ্ক শিখলাম, এটা আমাদের কি কাজে আসছে এটা একটু দেখে নিই। ধরা যাক ওপরে একটা বায়ু মাধ্যম আছে, বায়ু মাধ্যম আছে, নিচে একটা এ মাধ্যম আছে, এ মাধ্যম আছে। তার প্রথম ছবি, অবশ্যই এ মাধ্যমটা বায়ু সাপেক্ষে ঘন। চলে এসো দেখা যাক, এখানে হচ্ছে বায়ু মাধ্যম থেকে আলোকরশ্মি এলো, এ মাধ্যমে বেরিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আমার অ্যাঙ্গেল আই, এখানে হচ্ছে অ্যাঙ্গেল আর। বায়ু মাধ্যম থেকে এলো, এ মাধ্যমে চলে গেল। আচ্ছা এক্ষেত্রে আমরা তাহলে যখন প্রতিসরাঙ্ক হিসেব করব, একটু লক্ষ্য করে দেখো, যখন আমরা প্রতিসরাঙ্ক হিসেব করবো এক্ষেত্রে এ মাধ্যমের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে এটা তো বায়ু বা শূন্য মাধ্যমের রেসপেক্টে হচ্ছে। তাহলে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে হবে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে আমরা এখানে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক মিউ এ যদি আমি ধরি, মিউ এ যদি ধরি, মিউ এ হলে মিউ এ ইকুয়াল টু সি বাই এ মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এ মাধ্যমে আলোর বেগ। তখন এ মাধ্যমে আলোর বেগ কত? ভি এ ধরলাম। তাহলে এটা আমরা হচ্ছে যদি আমি এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ ধরি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, মনে করো উপরটা আবার বায়ু বা শূন্য মাধ্যম, উপরটা আবার বায়ু বা শূন্য, নিচেরটা মনে করো অন্য কোনো মাধ্যম, বি মাধ্যম। আচ্ছা বি মাধ্যম যদি হয়, আমরা যখন যখন আমরা এ মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে, আবার বি মাধ্যমটাও কিন্তু বায়ুর সাপেক্ষে ঘন, বায়ুর সাপেক্ষে বি মাধ্যমটা ঘন।
তাহলে চলো দেখি, এখানে আই অ্যাঙ্গেল এলো, এখানে আর অ্যাঙ্গেলে পড়লো, যদিও এটা অ্যাঙ্গেলগুলো আলাদাই হবে। তবে আমি I2 R2 এরকম দিয়ে দিচ্ছি। যাক, তাহলে এক্ষেত্রে যখন আমি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বার করব, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ বি হলে মিউ বি ইকুয়াল টু সি বাই ভিবি। আমি পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা থেকে পাচ্ছি। নেক্সট যে ছবিটা আমি দেখাবো, সেখানে মনে করো ওপরে হচ্ছে এ মাধ্যম, নিচে হচ্ছে বি মাধ্যম। আর দেখো এখানে একটা জিনিস বলে দিলাম আমি তোমাদেরকে, যে এটা এ মাধ্যম, এটাও ঘন মাধ্যম, বি মাধ্যম এটাও ঘন মাধ্যম। কিন্তু এই দুটো ঘনর সঙ্গে একটু তফাৎ আছে। এই দুটোর ঘনর মধ্যে হচ্ছে হয়তো বি মাধ্যমটা এ মাধ্যমের থেকে একটু বেশি ঘন, তাহলে এ মাধ্যমটা লঘু, বি মাধ্যমটা ঘন। তাহলে এই দুটো যেহেতু আমি ঘন লিখেছি, ঘন লিখলেও এই দুটোর মধ্যে আবার যদি আমি তফাৎ করি, তাহলে দেখব যে বি মাধ্যমটা এ মাধ্যমের থেকেও বেশি ঘন। তাহলে এ মাধ্যমটাকে আমি বলবো লঘু মাধ্যম, বি মাধ্যমটাকে ঘন মাধ্যম। তাহলে এখানেও যখন আলোক রশ্মি এসে পড়বে, তখনও মনে করি কোনো একটা অ্যাঙ্গেলে পড়লো, কোনো একটা অ্যাঙ্গেলে বেরিয়ে গেল, সেই লঘু থেকে ঘনতেই যাচ্ছে। এখানে যে প্রতিসরাঙ্কটা ধরবো কার, না বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, এ মাধ্যম সাপেক্ষে। তাহলে এখানে আমি লিখবো এ মাধ্যম সাপেক্ষে, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে যেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে, প্রতিসরাঙ্ক এই মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা কিভাবে লিখি, না এ মিউ বি ইকুয়াল টু আমি কি লিখি, ওপরে কি লিখি, না এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। দেখো এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ ইকুয়াল টু এ মাধ্যমে আলোর বেগ আমি ধরছি ভিএ বাই ভিবি। এবার দেখো মজার, দেখো ভিএ, দেখো এখানে ভিএ কত বেরিয়েছে, দেখো ভিএ বার করে নাও। এখানে ভিএ সমান কত হয়েছে, সি বাই মিউ এ। এখানে ভিবি কত বেরিয়েছে, সি বাই মিউ বি। বসিয়ে দাও মানটা, তাহলে এটা উপরে বসালে সি বাই মিউ এ, সি বাই মিউ বি। দেখো উপরে চলে গেল মিউ বি, নিচে চলে এলো মিউ এ, আর সিটা কেটে গেল। তাহলে এ মিউ বি হলো ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। তাহলে এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। আবার এটা যদি আমি বি মাধ্যমটা উপরে রাখতাম, এ মাধ্যমটা নিচে রাখতাম, আমি যদি বি মাধ্যমটা উপরে রাখতাম, এ মাধ্যমটা নিচে রাখতাম, তাহলে কি হতো, বলো বলো তাহলে কি হতো। বি মাধ্যমটা যদি আমি উপরে রাখতাম, এ মাধ্যমটা যদি নিচে রাখতাম, তাহলে কি হতো। মিউ এ বাই মিউ বি।
মিউ এ বাই মিউ বি হতো। তাহলে যদি আমি পাশে করছি যে যদি আমি বি মাধ্যমটা উপরে রাখতাম, এ মাধ্যমটা নিচে রাখতাম, অর্থাৎ বি মাধ্যম থেকে এ মাধ্যমে আলোক রশ্মি আসতো। এটাও আর বুঝতে হবে আলোক রশ্মি কোথা থেকে কোথায় আসছে, না বি মাধ্যম থেকে এ মাধ্যমে যদি আলোক রশ্মি আসতো, তাহলে বি মিউ এ ইকুয়াল টু লিখতাম, বি মিউ এ ইকুয়াল টু লিখতাম মিউ বি বাই মিউ এ, সরি মিউ এ বাই মিউ বি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এটা যদি 3 নম্বর ধরি, এটা যদি 4 নম্বর ধরি, 3 আর 4 যদি আমি পাশাপাশি গুণ করি, তাহলে পাবো এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়াল টু, কাটাকুটি করে গিয়ে হলো 1। তাহলে এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ। তা আমরা এই যে জিনিসটা পাচ্ছি, এই যে রিলেশনগুলো আমরা পাচ্ছি পরপর, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে প্রতিসরাঙ্কের সঙ্গে। এই সম্পর্কগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। মানে আমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এগুলো সমস্ত ইকুয়েশনগুলো আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোভাইডেড আমাদের পরম প্রতিসরাঙ্কও আমরা আগে দেখিয়ে দিয়েছি, সেগুলো আমাদের ক্ষেত্রে খুব ভালো। যেমন ধরো এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ, কিরকম তোমাকে প্রশ্ন দিচ্ছে যে জল সাপেক্ষে, না ধরো জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, ধরো সাপোজ জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিল 3/2। হুম, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2, তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? জাস্ট উল্টোটাই হবে, 2/3 হবে। কারণ তুমি বুঝতে পারছো একটার সাপেক্ষে একটা ইকুয়াল টু 1 বাই অন্যটার সাপেক্ষে সেটা। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 1 বাই বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। কাজে এই ব্যাপারগুলো একটু ছোট ছোট জিনিস, এগুলো একটু খেয়াল রাখবে। চলো এবার হয়ে গেলে বলো, মুছবো, নিয়ে নেক্সট টপিকে আসবো। হয়েছে? মুছবো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। সবার হয়েছে তো? মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো এরপরে আমি যেটা দেখব, আমরা দেখলাম, দেখো এখানে আরো একটা সম্পর্ক দেখাই একটু। মনে করো উপরে হচ্ছে এ মাধ্যম, নিচে হচ্ছে বি মাধ্যম, আবার উপরে আমি যথারীতি লঘু ধরছি, নিচেও যথারীতি ঘন ধরছি। উপর থেকে আমার আলোক রশ্মি এলো, উপরের মাধ্যম থেকে আলোক রশ্মি এলো, নিচের মাধ্যমে এরকম বেরিয়ে গেল। এখানে একটা কোণ হয়েছে যথারীতি, এখানেও একটা কোণ হয়েছে, আমি সেটা দেখাচ্ছি না। এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমে আলোর বেগ এ, বি মাধ্যম আলোর বেগ ভিবি। তাহলে আমি ধরো যদি এ মিউ বি লিখি ইকুয়াল টু, আমি লিখবো ভি এ বাই ভিবি। আবার একটু আগে তুমি পড়েছো এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু পাচ্ছ ভি এ বাই ভিবি। আবার দেখো ভি সমান এন ল্যামডা যদি আমি ধরি,
তাহলে n ইন্টু ল্যামডা এ বাই n ইন্টু ল্যামডা বি। তা যদি আমি এখন মিউ বি বাই মিউ এ লিখি, মিউ বি বাই মিউ এ লিখি, তার সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আমি পাবো ল্যামডা এ বাই ল্যামডা। অর্থাৎ এটা দেখে আমি বুঝতে পারছি যে মিউ ভ্যারিজ অ্যাজ 1 বাই ল্যামডা, অর্থাৎ প্রতিসরাঙ্কটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এরকম দাঁড়ায় এ প্লাস বি বাই ল্যামডা প্লাস সি বাই ল্যামডা স্কোয়ার, এরকম একটা রিলেশন আসে যেটাকে আমরা কসিস রিলেশন, কসিস ইকুয়েশন বলি বা কসিস রিলেশন বলি। আর মিউ এর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা জটিল সম্পর্ক আছে, আমরা জটিলটা বুঝবো না, সহজটা বুঝিনি। মিউ ভ্যারিজেস 1 বাই ল্যামডা, অর্থাৎ প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাত। এই হচ্ছে নর্মাল রুল। চলো এটা লিখে নাও, নোট করে নাও তাড়াতাড়ি, নেক্সট টপিক আছে। পরে আমরা বলতে পারি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি, আর 2 নম্বর হচ্ছে আপতিত আলোর বর্ণ। এই দুটোর উপর ডিপেন্ড। কেন আপতিত আলোর বর্ণ? বর্ণ মানে তুমি জানো যে বর্ণ মানে লাল আসছে না সবুজ আসছে না কি আলো আসছে, তার উপর ডিপেন্ড করছে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যটা আলাদা। দেখতে পাচ্ছ তো, ল্যামডার উপর ডিপেন্ড করে। ধরো 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 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি বার করব, সেখানে লাল আলো এসে পড়ছে। আচ্ছা, লাল আলোর যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? কম হবে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাল আলোর, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হয়। তাহলে প্রতিসরাঙ্ক মেনলি দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি আর আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। আর একটা জিনিস বলে দিই, প্রতিসরাঙ্ক একটা মাত্রাহীন রাশি, এর কোনো মাত্রা নেই। প্রতিসরাঙ্ক মাত্রা ও এককহীন রাশি। মনে রাখ, বুঝবো এবার? হ্যাঁ। চল নেক্সট টপিকে একটু আসি। ধরো
ধরো এখান থেকে কোনো একটা আলোকরশ্মি এলো, সে কোনো একটা এরকম মাধ্যমে প্রবেশ করলো, যে মাধ্যমটার একটা বেধ আছে, থিকনেস আছে, আর এটা লঘু, এটা ঘন। এই মাধ্যমে দিয়ে আলোকরশ্মি যখন প্রবেশ করলো, করার পর ও আবার সেকেন্ড মাধ্যম থেকে বেরিয়ে গেল। সেকেন্ড মাধ্যম থেকে বেরিয়ে এসে যখন আবার যাচ্ছে, সে যখন প্রথম মাধ্যমেই কিন্তু চলে গেল। দেখো, এটা যদি বায়ু হয়, বায়ু থেকে মনে করো কাঁচে পড়লো, আবার বায়ুতে চলে গেল। তাহলে তিনটে ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, তিনটে ক্ষেত্রে কি হচ্ছে। মনে করো এখানে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে এসে আপতিত হলো I1, এখানে আরেকটা অ্যাঙ্গেল হলো R1, এখানে মনে করো আরেকটা অ্যাঙ্গেল হলো। আচ্ছা, এই যে অভিলম্ব তুমি টেনেছো, লক্ষ্য করে দেখো, এই যে অভিলম্ব তুমি টেনেছো, এটাও অবিলম্ব, এটাও অবিলম্ব। আর নিচের অংশটা যেটা আছে, এটা আর এটা সমান্তরাল, তাহলে এটা ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ সমান হবে। এটাও R1, এটাও R1। বাইরে যে কোণটা বেরোচ্ছে, এটা সাপোজ এটাকে আমি I2 ধরলাম। এবার এবার রশ্মিটা যখন প্রথম তলে পড়ছে, এটা হচ্ছে আমার প্রথম তল, প্রথম তল, এটা হচ্ছে দ্বিতীয় তল। প্রথম তলে পড়ছে, তাহলে প্রথম তলে যদি আমি করি, তাহলে পাবো সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু কি হয় না, এ মিউ বি হয়। এ মিউ বি মানে এই মাধ্যম এ মিউ বি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তা চলো, প্রথম মাধ্যমে তো বায়ু মাধ্যম, তার প্রতিসরাঙ্ক 1, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, এটা একটু জেনে রাখো। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যম মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কত ধরি, ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এখানে সাইন উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক। ধরা যায় এটা যেহেতু কাঁচ মাধ্যম, তাহলে আমি এটাকে মিউ জি ধরছি, 1 বাই মিউ জি। সরি, ভুল লিখলাম, উল্টো লিখলাম। মিউ জি বাই 1, তাহলে সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ জি। আচ্ছা, চলো দ্বিতীয় তলে দেখো। দ্বিতীয় তলে হচ্ছে উপরের অ্যাঙ্গেলটা কত, সাইন R1 বাই সাইন I2 ইকুয়াল টু, উপরে কি কোন মাধ্যম থেকে কোন মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তাহলে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে, কোন মাধ্যমে বেরোচ্ছে, 1 মাধ্যমে বেরোচ্ছে। ভেতরে যখন আছে তখন মিউ জি, তাহলে এখানে হলো আমার 1 বাই মিউ জি। লক্ষ্য করো, আমি এখানে এটাকে আমি ঘুরিয়ে যদি লিখি, সাইন I2
বাই সাইন r1 ইকুয়াল টু মিউ জি। তা আমার এখানে ইকুয়েশন এ আর ইকুয়েশন বি লক্ষ্য করি, দুটো ডান দিকটা সেম। তাহলে সাইন i1 বাই সাইন r1 ইকুয়াল টু সাইন i2 বাই সাইন r2 সরি r1 r1 নিচে সাইন r1টা কেটে গেল, পড়ে রইল সাইন i1 ইকুয়াল টু সাইন i2, যেখান থেকে আমি পাবো i1 সমান i2। অর্থাৎ এটা থেকে আমি বুঝলাম এটা সেই স্ল্যাবের ওপর যে কোণে আপতিত হবে সেই কোণেই ওটা স্ল্যাব থেকে নির্গত হবে। তাহলে স্ল্যাব থেকে আপতিত হওয়ার সময় যে কোণ থাকবে ওই কোণেও এই কাঁচের স্ল্যাবটা থেকে নির্গত হবে। এটা হচ্ছে আপতন কোণ ইকুয়াল টু নির্গমন কোণ। আপতন কোণ ইকুয়াল টু নির্গমন কোণ। চলো এটা হয়ে গেলে বলো নেক্সট লাস্ট একটা জিনিস দেখিয়ে শেষ করে দেবো আজকে। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে, মুছে দিচ্ছি। আচ্ছা, লাস্ট যে জিনিসটা দেখাবো আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমি বারবার সাইন আই বাই সাইন আর লিখছি ইকুয়াল টু মিউ বাই মিউ জি বাই 1 লিখলাম বা 1 বাই মিউ জি লিখলাম, এটা কিভাবে সহজ করে লেখা যায় সেটা একটু ভালো করে শিখে নাও। ভালো করে শিখবে এটা, এটা শিখলে এটা সব জায়গায় কাজে লাগবে। মনে করো এটা আমরা উপরে একটা মাধ্যম, ধরো এ মাধ্যম, নিচে হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যমে হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি। চলো এ মাধ্যম থেকে আলোক রশ্মি এলো, বি মাধ্যমে বেরিয়ে গেল। ওপর দেখেই বুঝতে পারছো ওপরেরটা হচ্ছে লঘু মাধ্যম, নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম। এই কোণটা হচ্ছে I1, এই কোণটা হচ্ছে R1। I1 R1। এখন ব্যাপার হচ্ছে যখন আমি স্নেলের সূত্রটাকে একটু সহজ করে বুঝবো তখন তোমাকে একটা জিনিস বলে দিই যে দেখো এখানে কোন অ্যাঙ্গেল আছে, কত অ্যাঙ্গেল আছে, কত অ্যাঙ্গেল আছে, কত অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ? I1। I1 এখানে প্রতিসরাঙ্ক কত দেখতে পাচ্ছ? মিউ এ মিউ এ। তাহলে তুমি চট করে চোখ বুজে লিখে দাও মিউ এ ইন্টু সাইন I1, লিখে দিলে মিউ এ ইন্টু সাইন I1। আর এখানে কত দেখতে পাচ্ছ? মিউ বি মিউ বি ইকুয়াল টু আর মিউ বি ইন্টু সাইন R1। তাহলে এবার সাজিয়ে গুছিয়ে নাও সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ বি বাই মিউ।
দেখো মিউ বি বাই মিউ এ মানে তো এ মিউ বি আমরা পড়ে ফেলেছি অলরেডি। তাহলে দেখো এখান থেকে আমি সহজে আমরা স্নেলের সূত্রটাকে রিপ্রেজেন্ট করে দিতে পারি। তো তুমি যদি এই প্র্যাকটিসটা মনে রাখো তাহলে যে কোনো ক্ষেত্রে তুমি স্নেলের সূত্রটাকে প্রয়োগ করতে পারবে। মনে করো এটা হচ্ছে যে কোনো একটা মাধ্যম, এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, ধরা যাক এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, ওই মাধ্যমে গেল। হুম, ধরো এই মাধ্যমে আপতন কোণ হচ্ছে আইপি, এই মাধ্যমে আপতন কোণ আই কিউ, এটা হচ্ছে পি মাধ্যম যেখানে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ পি, সরি মিউ পি, এখানে কিউ মাধ্যম যেখানে প্রতিসরাঙ্ক মিউ কিউ। তাহলে আমি কি লিখবো, এটার ক্ষেত্রে আমি কি লিখবো? বলো বলো, বলে ফেলো কি লিখবো? বলো, শুনতে পাচ্ছি না, বলো সাইন মিউ কিউ ইন্টু আইপি বলো বলো বলো, কি বললে কি বললে? মিউ পি ইন্টু সাইন আইপি মিউ পি ইন্টু সাইন আইপি ইকুয়াল টু মিউ কিউ ইন্টু সাইন আই কিউ। ব্যাস হয়ে গেল, শেষ। এটা লিখতে পারা মানে হচ্ছে হয়ে গেল আমার স্নেলের সূত্র লেখা কমপ্লিট। তুমি যেখানে প্রতিসরণ দেখবে, যেখানে যে কোনো তলে প্রতিসরণ দেখবে, সেখানে সেই তলের প্রতিসরাঙ্কটাকে খুঁজে নেবে কি আছে, আপতন কোণটাকে খুঁজে নেবে কি আছে, অ্যাঙ্গেলটাকে খুঁজে নেবে কি আছে, প্রতিসরাঙ্কটাকে খুঁজে নেবে কি আছে। এর প্রতিসরাঙ্ক ইন্টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল ইকুয়াল টু প্রতিসরাঙ্ক ইন্টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল বসিয়ে দেবে। বসালেই কিন্তু তুমি স্নেলের সূত্রটাকে সহজভাবে লিখে নিতে পারবে। এবং এটা তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে ইউজ করো, যে কোনো জায়গায় ইউজ করো, তোমার কোনো ভুল হওয়ার চান্স নেই। এই অনেকে ভাবে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি লিখবো রে বাবা, মিউ টু বাই মিউ ওয়ান লিখবো না মিউ ওয়ান বাই মিউ টু লিখবো। অনেকের একটা কনফিউশন থাকে, সেই কনফিউশনটা পুরোপুরি দূর হবে যদি তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করো। যে মাধ্যমে দাঁড়িয়ে আছো তুমি সেই মাধ্যমের মিউ নাও, সেই মাধ্যমের অ্যাঙ্গেল নাও, ব্যাস। এই মাধ্যমের মিউ নাও, এই মাধ্যমের অ্যাঙ্গেল নাও, তোমার কাজ শেষ। বোঝা গেল? ভালো করে এটা লিখে নাও। হলে বলবে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হয়েছে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন স্যার আবার। রবিবার কি ছুটি তো? রবিবার কেন ছুটি? মহালয়া আছে বলছি, ঘুমাবো তো। ও ঘুমাবে? ঘুমালে ছুটি কি আছে? ওকে। অনলাইন স্যার না রবিবার অফলাইন স্যার? অফলাইন না আচ্ছা অনলাইন? বলে দেবো, না না অফলাইন নয়, অফলাইন নয়। ঠিক আছে। ওকে, বলে দেবো। ঠিক আছে, চলো আজকে শেষ করছি।